আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র যে উত্তরটি দিয়েছেন, নারীদের সামগ্রিক উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, সেসব পদক্ষেপের 5 নম্বর প্যারাগ্রাফের আলোকে মাননীয় স্পিকার আমার সম্পর্কে প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টোটাল 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব। আমরা যদি 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসি, তাহলে আমাদের 1,20,000 কোটি টাকা মাননীয় স্পিকার আমাদের টোটাল হচ্ছে খরচ হবে, এবং প্রসিজারাল কস্ট সহ সেখানে 1,34,000 কোটি টাকা হচ্ছে আমাদের বার্ষিক খরচ হচ্ছে। আবার গত সপ্তাহে মাননীয় স্পিকার আমরা ফার্মার্স কার্ডের বিষয়ে জানলাম যে 2,75,00,000 ফার্মার্সকে আমরা ফার্মার্স কার্ডের অধীনে আমরা নিয়ে আসবো। মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করুন, ভূমিকা বাদ দেন, প্রশ্ন করুন। তো সেখানে 6,875 কোটি টাকা, যেখানে প্রসিজারাল কস্ট সহ 7,000 কোটি টাকা মাননীয় স্পিকার খরচ হচ্ছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে মানুষকে সংযোগ করেছে, মানুষ এগুলোর প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আমরা 1,40,000 কোটি টাকা প্রত্যেক বছরে যদি একটা নির্ভরশীল অর্থনীতির খাতে আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে এটা কতটা হচ্ছে আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করবে, এবং এই অর্থটাকে আমরা সোশ্যাল সেফটি নেটসের যেই খাতগুলো এখন বর্তমানে বিদ্যমান রয়েছে সেগুলো থেকে কেটে এনে আমরা সেখানে বরাদ্দ দিচ্ছি, নাকি হচ্ছে আমরা নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি? যদি নতুন করে দেই, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণকে বলেছিলাম নির্বাচনের পূর্বে, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে, এবং আপনি নিজেও সাক্ষী, আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই এটি অনুধাবন করতে পারবেন যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলির ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব, এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। এটি গেলে 1 নম্বর। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আরও যেগুলো সেফটি নেট, যেগুলো সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট প্রোগ্রাম আছে সেগুলির সাথে কনফ্লিক্ট করবে কিনা। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি দেখেন এই মুহূর্তে যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন, দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলে সেটার পরিমাণ না। অর্থাৎ ফ্যামিলি কার্ডে যেই সহযোগিতা দেওয়া হচ্ছে টাকার ভলিউমে সেটা সবচেয়ে বেশি, ভলিউমে বেশি, 2,500 টাকা। কোনোটাই সবগুলোকে একজন মানুষকে যদি সবগুলো সুবিধা দেন এই মুহূর্তে যেগুলো চালু আছে, তাহলে একজন লোক 2,500 টাকার কম পাচ্ছে, বেশি পাচ্ছে না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা, কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন। তো সেগুলোকে আমরা কাট ডাউন করবো, সবগুলোকে আমরা কাট ডাউন করবো না, যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলোকে আমরা কাট ডাউন করবো। এভাবেই করে আমরা ধীরে ধীরে নিয়ে যাব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, যখন সে 2,500 টাকা পাচ্ছে,
এর মধ্যে নিশ্চয়ই যারা পেয়েছে আপনি দেখেছেন যে তাদের ভিডিওতে দেখেছেন তাদের রিয়াকশনগুলো কি কি করবে তারা। কেউ বলেছে জামা কাপড় কিনবে, কেউ বলেছে বইয়ের বাচ্চার জন্য বই কিনবে, কেউ বলেছে ফ্যামিলির প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে। তার মানে আপনি দেখুন যেই মানুষগুলো পাচ্ছে এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে না। আমরা সবাই একটু অ্যাফোর্ড করতে বলে যে ব্র্যান্ডেড বিদেশি জিনিস ব্যবহার করি, এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা দেশেই উৎপাদিত হয়। কাজেই মাননীয় সংসদ সদস্য, এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। এবং স্বাভাবিকভাবে যখন একটি গ্রামে যখন অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মহিলা এই কার্ডটি পাবেন, তারা যখন যেই দোকানে গিয়ে সদাই করবেন, তারা জিনিসপত্র কিনবেন, সেই দোকানে আপনি খোঁজ করে দেখুন, এখন হয়তো একজন হেল্পার আছে দোকানের, তার স্টাফ হয়তো একজন আছে, কিন্তু আপনি 3 মাস পরে বা 6 মাস পরে দেখবেন তার স্টাফ 2 জন হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে অনেকগুলো ফ্যামিলির কাছে এই সহযোগিতাটা পৌঁছাবে এবং তারা সেখানে সদাই করতে যাবে বা জিনিসপত্র কিনতে যাবে। ফলে ওই দোকানের মালিক যে বা দোকানটা যা চালাচ্ছে, তার তখন একজন সহকারী হবে না, তার 2 জন সহকারী হবে। অর্থাৎ কর্মসংস্থানের একটি ব্যবস্থা হচ্ছে। একদিকে যেরকম এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাতকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং বর্তমানে জরাজীর্ণ দশার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কুমিল্লা সিলেট মহাসড়কটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী প্রধান অর্থনৈতিক করিডোর। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত মোট 54 কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নতি করার কাজ 2022 সালে শুরু হয়ে 2026 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে এর কাজ প্রায় স্থবির হয়ে আছে। ভিডিও চিত্র এবং সরজমিন, এবং আমি যেহেতু এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা সব সময় দেখি মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সংস্কার কাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে ময়নামতি, কংসনগর, জাফরগঞ্জ, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, মাধবপুর বাজার এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালে খানাখন্দরের সাথে এখন যুক্ত হয়েছে এক ধরনের মরণ ফাঁদ। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কটি ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন বহন করায় এবং রাস্তার প্রশস্ততা যেহেতু কিছু গত সপ্তাহে উল্লেখ করেছি মাত্র 18 ফুট হওয়ায় নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। একটা রিপোর্ট দিয়ে রাখি, গত 1 বছরে 100-রও বেশি মানুষ এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছে। মাননীয় স্পিকার, দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী মহোদয় প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং বর্তমানে মহাসড়কের জরাজীর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা তা সংসদকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং স্পেসিফিকভাবে মাননীয় মন্ত্রী আপনি উল্লেখ করবেন কিনা সে বিষয়টি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, ধন্যবাদ। এবার মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং জরাজীর্ণ দশার সমাধান চেয়েছেন। মাননীয় সংসদ সদস্য এবং মহান সংসদকে এ বিষয়ে অবগত করছি, বাংলাদেশ সরকার এবং ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ককে 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পটি ইতিমধ্যে একনেক সভায় অনুমোদিত। প্রকল্পটির মোট ব্যয় 7,188 কোটি 66 লক্ষ টাকা। জিওবি ফান্ড থেকে 4,378 কোটি টাকা এবং প্রকল্পের ভারতীয় সহায়তায় লাইন অফ ক্রেডিটের আওতায় 2,810 কোটি 65 লক্ষ টাকা বরাদ্দ ছিল। বিগত মার্চ মাসের 2025 সালে ইআরডি এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি থেকে ভারতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রকল্পের মূল পূর্ত কাজে জন্য কোনো বৈদেশিক অর্থায়ন এই মুহূর্তে নেই। মহাসড়কটিকে জিওবি অর্থায়ন অথবা কোনো বৈদেশিক অর্থায়নের উন্নয়নের বিষয়ে যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন, 82.68 কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় 28 কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায় উভয় পাশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেন বাস্তবায়ন বিভাগীয় শহর চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ নিরাপদ এবং উন্নত হবে। সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প মহাসড়কের ডিজাইন চূড়ান্ত করা চলছে। 82.68 কিলোমিটারের সড়কটিকে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশ, যেটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন, বিশেষ করে দেবিদ্বারের শহর অংশ, কংসনগর, ভিংলাবাড়ি অংশ সব মিলিয়ে 804 মিটার দৈর্ঘ্য রিজিড পেভমেন্টের কাজ চলমান রয়েছে। এছাড়া পিরিয়ডিক মেইনটেনেন্স কর্মসূচির আওতায় ময়নামতি, কংসনগর, ফুলগাছতলা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, ভিংলাবাড়ি, কাঠেরপুল ও কুটিচৌমনি অংশে আরও 1,845 মিটার সড়ক অংশ 10.30 মিটার প্রশস্তকরণের প্রকল্পের আওতায় রিজিড পেভমেন্টের নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে দেবিদ্বার অংশ 20 কিলোমিটার 34 ফিট প্রশস্তকরণের জন্য ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ খাত হতে কার্যক্রম গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায় মহাসড়কটিতে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশের রিজিড পেভমেন্ট সহ প্রশস্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ আছে তা অতি সত্বর লাঘব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এ ব্যাপারে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ একটু ইট আনতেছে, কেউ একটু বাইপা যাইতেছে এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি মাননীয় স্পিকার। এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, মাননীয় সদস্য, গত 20 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, আপনি সরাসরি প্রশ্ন করুন। স্পিকার, তো এখন এমনি কুমিল্লা নিয়ে কিন্তু বিগত সরকারের একটা অ্যালার্জি ছিল, কুমিল্লা শুনলে একটা অ্যালার্জি এবং এই সংসদেও কুমিল্লাকে কটাক্ষ করা হয়েছে।
মাল্টিপল টাইমস, এবং কুমিল্লা একটা স্বনির্ভর একটা উপজেলা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের কারণে। কারণ আমাদের মাইক্রো ইকোনমিটা ভালো, বিদেশে মানুষ থাকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, এবং যেহেতু এখানে লিকুইডিটি ফ্লোটা ভালো, মাইক্রো ইকোনমিটা ভালো। কিন্তু আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা দেখি, বাংলাদেশের সবচেয়ে বাজে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের কুমিল্লাতে। আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোনো স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। আমি মাননীয় মন্ত্রী স্পেসিফিকভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না। বাচ্চারা, মাননীয় স্পিকার আপনাকে জানিয়ে রাখি, এখানে 100-র বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই রোডের আশেপাশে আছে। এখন প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটির দায়ভার কে নিবে? আমরা এই অঞ্চলটা, আমার এখানে 5টা এমপি আছে, আমি যেই রাস্তার কথা বলছি ওই রাস্তার 5টা এমপি আজকে এখানে বসা আছে। ধন্যবাদ। সবাই আমাদের এলাকার কাছে আমরা হচ্ছে লজ্জিত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই উল্লেখ করেছি যে এটি একনেকে পাশ হওয়া একটি প্রকল্প, যার দৈর্ঘ্য 82.68 কিলোমিটার। কিন্তু জিওবি ফান্ড এবং ভারতের যে অর্থায়ন, লাইন অফ ক্রেডিট, সেই ফান্ড প্রত্যাহার হওয়ায় এই প্রকল্পটি এই মুহূর্তে অর্থায়নের নিশ্চয়তা নেই। আমরা জিওবি ফান্ড থেকে করব নাকি অন্য কোনো জায়গায় অর্থের যোগান দিব, সেই ব্যাপারে কাজ করছি। তবে 28 কিলোমিটার যেটা কথা আমি বলেছি, সেটির কাজ চলমান আছে এবং সেটি বাস্তবায়ন হতে চলেছে। বাকি যে অংশটা আছে সেটা আমরা ফান্ড সার্চ করছি, ফান্ডের নিশ্চয়তা হলেই দ্রুততম সময়ে শুরু হবে। যেহেতু একনেকেও আপনার অনুমোদিত প্রকল্প, অথবা আপনি ধরে নিতে পারেন সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবার জন্য দ্রুত গতিতে সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই। আচ্ছা। বরং গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা। মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যের সময় গণভোটের 4টি প্রশ্নের কথা উল্লেখ করে প্রকারান্তরে বিরোধী দলকে অ্যাকুইজিশন অফ ফ্রডের আওতায় তিনি নিয়ে এসেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বিরোধী দলের পক্ষে লোকেরা সরকারে থেকে, অন্তর্বর্তীকালীন সরকারে থেকে তারা 4টা গণভোটের প্রশ্ন নিয়ে এসেছে, তার 2টাতে তারা হয়তো সম্মত ছিলেন, 2টাতে ছিলেন না। এই ধরনের বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। একই ধরনের কথা বিএনপির অনেক সংসদ সদস্যরাই আগে বলেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন গণভোটের আয়োজন করেন, তার যে দফাগুলো ছিল সেখানে কিন্তু 19টি দফা ছিল মাননীয় স্পিকার। আর বেগম খালেদা জিয়া যখন সংবিধানের ব্যাপারে একটা গণভোট করেন, তখন সংবিধানের 16টা পয়েন্টে কিন্তু গণভোট হয়েছিল মাননীয় স্পিকার। যদি সেই সময়গুলোতে 19টা পয়েন্টে আর 16টা পয়েন্টে যদি প্রশ্ন একটাই, কিন্তু পয়েন্ট তো এতগুলা, তখনও তো এই প্রশ্নটা আসতে পারতো যে শহীদ জিয়াউর রহমানের 7টা মানি, বাকি 12টা মানি না, খালেদা জিয়ার এতটা মানি না। এই প্রশ্নগুলো তো তখন করা হয় নাই, মোটের উপরে সেই জিনিসটা করা হয়েছিল। আর এবার যে গণভোটের প্রশ্নগুলো ছিল সেখানে খুব স্পষ্ট করে কয়েকটা জিনিস কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে নিয়োগ হবে। এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া ছিল, জনগণ যা ডিসিশন দিয়েছে সে অনুযায়ী সেগুলোকে হতে হবে। 30টা বিষয় ছিল যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম। এর বাইরেও কিছু বিষয় ছিল যে বিষয়গুলো যে দল যেভাবে তাদের ম্যান্ডেট পাবে সেভাবে তারা করবে, সেই সুযোগও সেই গণভোটের মধ্যে রাখা ছিল। অতএব গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই। আচ্ছা। বরং গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, জনগণের উপরে সে ব্যর্থতা অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।